সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলবো সংস্কার এবং নির্বাচন নিয়ে, এবং সেই জায়গাটায় একটা প্রশ্ন তো দীর্ঘদিনের, যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি আসলে দাঁড় কেন করানো হচ্ছে, সেটা নিয়ে আজকেও আলোচনা করতে চাচ্ছি। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আলোচনার সাথে পুরোটা সময় জুড়ে। যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার এবং রয়েছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, প্রতিদিনকার মতো আমাদের এই আয়োজন আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখে নিতে পারবেন। facebook.com/channel9bd.tv-তে দেখতে পারবেন, ইউটিউবেও youtube.com/@channel9bd-তে। আমি আব্দুল নূর তুষার আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, সেই জায়গায় সংস্কার এবং নির্বাচনকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনীতিবিদরা বলছেন যে মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা, মানে এই যে দাঁড় করাবার চেষ্টাটা একটা পক্ষ করছে, সেই পক্ষটা আসলে কারা, কোন পক্ষ? নির্বাচন দেরিতে হলে কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। নির্বাচন দেরিতে হলে যে সরকার এখন আছেন তাদের মেয়াদ বাড়তে থাকবে, জি, এবং তাদের মেয়াদ বাড়তে থাকলে তারা কি তাদের সংস্কার শেষ করতে পারবেন? তারা নিজেদের জন্য কোনো ডেডলাইন ঠিক করেছেন যে কবে, কত তারিখের মধ্যে তারা এই সংস্কার কাজগুলি শেষ করবেন? তাদের কার্যক্রম ইনডেফিনিট। তারা এই পর্যন্ত যতগুলি সংস্কার কমিশনের রিপোর্ট পেয়েছেন, সেই সংস্কার কমিশনের একটিরও কোনো পরামর্শ কাজে লাগাতে পারেন নাই। সংস্কার কমিশনগুলি অনেকগুলি দেরিতে রিপোর্ট দিয়েছে। এখন এক এক দল দেরি করতে থাকবে আর নির্বাচন পেছাতে থাকবে। এর মানে হচ্ছে মানুষ যে কারণে আগের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, সেই কারণটি প্রতিকার করা হচ্ছে না। সেটি হচ্ছে আগের সরকারের ইলেজিটিমেসি, বা আগের সরকার অবৈধ বা তার ক্ষমতায় থাকার অধিকার নাই, এই কথাটি কোত্থেকে এসেছিল? এটি এসেছিল মূলত নির্বাচন গ্রহণযোগ্য না করার মধ্যে দিয়ে। যদি গ্রহণযোগ্য নির্বাচন হতো, তাহলে যে সরকারি ক্ষমতায় থাকতো সে 5 বছর পর পর নির্বাচন করতো এবং নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় থাকতো অথবা চলে যেত। নির্বাচন না করার কারণেই কিন্তু আগের সরকার ধীরে ধীরে ফ্যাসিস্টে পরিণত হয়েছে। কেননা গ্রহণযোগ্য নির্বাচন না করবার ফলে তারা কি করেছে? তারা ব্যক্তির পছন্দের সংসদ সদস্য নিয়োগ করেছে। সংসদ সদস্য কিন্তু নির্বাচিত হয় নাই। আমি সবসময় বলতাম যে একটি সংসদ তৈরি হয় যেটি আসলে এক ভোটে নির্বাচিত। যিনি প্রধানমন্ত্রী তিনি ঠিক করতেন বাকি 299 জন কে হবে, এবং তারপরে সেইভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতো। সেই জায়গাটিকে দূর না করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হচ্ছে এই কথা বলে যে আমরা সংস্কার করব। সংস্কার করার জন্য তো সকলেই তৈরি। ফলে সংস্কারের কি প্ল্যান এবং পরিকল্পনা সেটি সবার সামনে তুলে ধরে ভবিষ্যতে যিনি নির্বাচিত হবেন তার হাতে সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে, এই সংস্কার কমিশনের সবগুলি রিপোর্ট বুঝিয়ে দিয়ে এই সরকার সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে দিয়ে দেবেন। এইটা হচ্ছে জনগণের একটা বিরাট অংশের প্রত্যাশা। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট দিয়েছে, এই সংস্কারগুলি বাস্তবায়িত করা এটা কি 1 বছরের কাজ, 2 বছরের কাজ? কোনো কোনো রিপোর্ট আছে যেটা বাস্তবায়িত করতে গেলে 10 বছর লাগবে। যেমন স্বাস্থ্য বিভাগকে আলাদা করে একটি পূর্ণ আলাদা বিভাগ তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে ন্যাশনাল হেলথ সার্ভিসের মতো একটা সার্ভিস তৈরি হবে, যেখানে নানান ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে, যে পরিবর্তনগুলি বাস্তবায়িত করতে গেলে কমপক্ষে 5 বছর লাগবে। নারী কমিশনের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের একটি অংশকেও যদি এস্টাবলিশ করতে হয় বা এক্সিকিউট করতে হয়, তাহলেও অন্তত অনেকগুলি আইন পরিবর্তন করতে হবে, অনেকগুলি ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এবং একটি সামাজিক পরিবর্তনের সূচনা করতে হবে। যদি আপনি সংবিধান সংস্কার কমিশনের জায়গাতে যান, সংবিধান রাটিফাই করবে কে? সংবিধান যদি পরিবর্তিত হয়, সেই সংবিধানটিকে গ্রহণ করবে কারা? জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি নয় এমন একটি সংবিধান কি আসলে গ্রহণযোগ্য হবে? বরং যে সংবিধানই লেখা হোক, সেটি গ্রহণ করার জন্য একটি গ্রহণযোগ্য সংসদ প্রয়োজন, যে সংসদে এই সংবিধানটিকে গ্রহণ করা হবে। তো সংবিধানের পরিবর্তনগুলিকে কারা কারা রাটিফাই করবে? এই সরকারের যে কাজকর্মগুলি, সেই কাজকর্মগুলিকে কারা রাটিফাই করবে? যেসব এক্সিকিউটিভ ডিসিশন তারা নিয়েছেন, সেগুলি কারা বৈধতা দিবেন? একটি নির্বাচিত সংসদকে এটার বৈধতা দিতে হবে। সেইখানে বারবার বলা হচ্ছে নির্বাচন চাওয়া মানে সংস্কারের বিরোধিতা করা। নির্বাচন নিজেও তো সংস্কারের পার্ট। নির্বাচন নিজেই সংস্কারের পার্ট, এবং আন্দালিব রহমান পার্থ তিনি আবার বলছিলেন যে নির্বাচনই তো আসলে বড় সংস্কার। আমি প্রথমে বলেছি যে নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, যেটা করতে হবে। মোস্তফা কামাল, আপনাকে এই জায়গায় শুনতে চাই যে নির্বাচন চাই, কি নির্বাচন চাই? একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাইতে হলে সংস্কার দরকার, সংস্কার করতে হলে সময়ের দরকার, সেই সময়টাই নেওয়া হচ্ছে। এটা যখন উচ্চারিত হয়
তখন আসলে কোন দিকে সেই যুক্তিটা সব থেকে বেশি যদি বলা যেতে পারে পানি পায়, যে না আসলে যে সময়টা নেওয়া হচ্ছে কালক্ষেপণ এটাকে না বলে এটা আসলে একটা যৌক্তিক সময়, নাকি সত্যি অন্য কোনো এজেন্ডা রয়েছে এই কালক্ষেপণের পেছনে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক তুষার ভাইকেও ধন্যবাদ। যুক্তি দুদিকে কিন্তু অত্যন্ত কড়া, কিন্তু গোলমাল বাজছে কিছু বাড়তি কথনে, কিছু অতি কথা আছে। সংস্কার আর নির্বাচন, এখানে আর শব্দটাও লাগে না এবংও লাগে না, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়। জি। অথবা কিন্তু কারো কারো প্রকাশভঙ্গি বা বাক্য অথবা শব্দ এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন নয়। আসলে এই ধরনের কথা এখন পর্যন্ত আমি গণমাধ্যমে যতটুকু কাজ করি স্পষ্ট এরকম কথা কেউ বলছে না, কিন্তু বলছে মধ্যম পর্যায়ে অথবা একটু নিচের দিকে। কিন্তু পরিস্থিতিটা এরকম, আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি ভাত খেয়েছি কিনা, আমি যদি বলি হ্যাঁ এতটুকুই যথেষ্ট, বোধহয় আলাদা বলার দরকার করে না যে আমার ভাতের সাথে তরকারিও ছিল একটু। ঠিক নির্বাচন আর সংস্কারের বিষয়টা কিন্তু এরকম। তো ওই জায়গায় কেউ কেউ বিষয়টাকে এমন করে তুলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এখানে আগে পরের কিচ্ছু নাই। নির্বাচনটা কিন্তু আনুষ্ঠানিক, আর সংস্কারটা লং টাইম, চলমান, চলবে। আবার সংস্কার শব্দটা বেশি বেশি যদি উচ্চারণ হয়, আমাদের যাদের একটু একটু বয়স হয়েছে তারা কিন্তু আবার 1/11-এর কথা মনে আসবে, একটু ভয়ও লাগবে। ওই সময় সংস্কার শব্দটা ছিল একটা গালমন্দ, তাচ্ছিল্য করা হতো, অথবা মনে করা হতো যে দুষ্টচক্র, তাদেরকে একটা নাম দেওয়া হয়েছিল, তুষার ভাই নিশ্চয়ই মনে আছে, সংস্কারবাদী তাদের নাম। তো আমাদের ইতিহাস তো খুব একটা ভালো না এই, অন্তত এই বিষয়ে। তো সংস্কার যদি আমরা একদম সুন্দর ছোট্ট জায়গায় নিয়ে আসি, সাদামাটা অর্থ হচ্ছে মেরামত করা। তো আমাদের রাজনীতিবিদরা কখনো মেরামত হবেন অথবা ওনাদের কোনো ভুল আছে কখনো, এটা কখনো তারা স্বীকার করেন না। তো ওই জায়গায় রাজনৈতিক দলগুলো কিন্তু এখন সংস্কার হবে সেটা বলছে, এখন না, বিএনপি বলছে আরও 3 বছর আগে। কখন? যখন বিএনপি দাঁড়ানোর জায়গা নাই, তাদের দলীয় কার্যালয়টি তালাবদ্ধ, সবার বিরুদ্ধে মামলা, ওই সময় তারা সংস্কারের কথা বলেছে, 31 দফাও দিয়েছে। ওটা চারটিখানি কথা নয়, কিন্তু আজকের মতো পরিবেশে নয়, এই এসি রুমে নয়। তো ওই সময়ে সরকারের চোখ রেখে তারা কথা বলেছে, চোখে চোখ রেখে কথা বলা ওই সময়ের জন্য অত্যন্ত দুরূহ ছিল। তো ওই জায়গায় যদি বিএনপির কানের কাছে বারবার সংস্কার সংস্কার উচ্চারণ করা হয়, এটা তাদের জন্য কিন্তু কষ্ট। আবার দেখেন বিপরীতে যারা ওই আন্দোলনে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবে মারা গেছেন অথবা এখনও কাতরাচ্ছেন হাসপাতালে, তাদের সামনে যদি আবার আপনি বেশি বেশি নির্বাচন করেন, এটাও তাদের কাছে কিন্তু শুনতে খারাপ লাগবে, কষ্ট লাগবে। কারণ তারাও বিচারটা চায়, সংস্কারও চায়, কিন্তু একটা বাদ দিয়ে আরেকটা চায় না। সেটা আমরা নানান ন্যারেটিভ তৈরি করে দুটোর মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছি। তো সেটা বোধহয় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা এর ভিতরে কিছু সন্দেহ দেখছে। তাদের অভিজ্ঞতা বড় তিক্ত এই বিষয়ে, তারা আক্রান্ত। তো বিএনপি যেমন আক্রান্ত হয়েছে টানা 15-16 বছর, আবার যারা আমাদের নাম বলতে হয় এনসিপি, তারা হয়তো বা একটু গরম কথা বলে, তারুণ্যের একটা বিষয় আছে বলবে, কিন্তু তারাও কি বলছে যে আমরা নির্বাচন চাই না? অথবা প্রধান উপদেষ্টা যিনি, তিনিও তো একটা ব্যাখ্যা দিয়েছেন। বিএনপি যখন ব্যাখ্যা দিয়েছে যে ডিসেম্বরে নির্বাচনটা কি জন্য জরুরি, বলছেন না যে আমরা নির্বাচন চাই না, আবার বিএনপিকে প্রশ্ন করলে বিএনপি তো বলছেন না যে আমরা সংস্কার চাই না। তাহলে মুশকিলটা হলো কারোর সামনে যদি আপনি সংস্কার উচ্চারণ করেন, তার চুল খাড়া হয়ে যায়, সহ্য করতে চায় না। আবার কারোর সামনে যদি নির্বাচনের কথা বলেন, তার কাছেও একটু খারাপ লাগে, তারও চুল খাড়া হয়ে যায়। আমাদের এখানে একটা ন্যারেটিভ আছে, এটা এরশাদ আমলে উচ্চারণ হতো খুব বেশি, আমরা রসিকতা করে বলতাম যে এরশাদ সাহেবের চুলগুলো ছিল একটু নরম নরম, জেল দিয়ে শক্ত করা লাগতো। তো ওনার সামনে যে চুল কাটতেন তার নাপিত একটু করে হালকা করে জিয়াউর রহমান সাহেবের আলোচনা তুলতেন, তখন নাকি এরশাদ সাহেবের চুলগুলো একটু দাঁড়িয়ে যেত, তার কাটতে সুবিধা হতো। তো এখন সংস্কারের কথা বললে কারো চুল দাঁড়িয়ে যায়, নির্বাচনের কথা বললে কারো চুল দাঁড়িয়ে যায়, এটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। দুটো বিষয় কিন্তু একই, কারোই কিন্তু দুইটার বিষয়ে সংঘর্ষ নাই। কিন্তু বিএনপি যে জায়গায় সংঘর্ষ নাই, কিন্তু আপনি জেলের কথা যেহেতু বলছেন, এখন জেল দেওয়ার কাজটা কে করে সেই চুলগুলাকে একটু শান্ত রাখবেন? আমি আপনার কাছে আবারও আসবো আব্দুল তুষার, আপনাকে একটু শুনতে চাই। যেখানে ঐক্যমত্যে পৌঁছাতে হবে, একটা ঐক্যমত্যে পৌঁছে সেখানে থেকে জুলাই সনদ, তারপর নির্বাচনের সেখান থেকে কিছু একটা পাওয়া যাবে, সেটা রোডম্যাপ হোক, আমরা রূপরেখা বলি, যেভাবেই বলি, তারপর নির্বাচন আমরা পাবো। কিন্তু সেই যে ঐক্যমত্যে পৌঁছানোর জায়গাটায়
এই ঐক্যমত্যে কি আসলে রাজনীতিবিদরা পৌঁছাতে পারছেন? সংস্কার কমিশন যেগুলো হয়েছে সেই কমিশনের দায়িত্ব যারা পালন করছেন তাদের নিয়েও নানানজন নানান কথা বলছেন, যে 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 কাজটা পারে না তাকে সেই কাজটা দেয়া হয়েছে, বিদেশ থেকে ধরে বোদ্ধা আমরা নিয়ে এসেছি, জ্ঞানী লোক নিয়ে এসেছি, কিন্তু জ্ঞানী ব্যক্তির অনেক জ্ঞান থাকতে পারে, সে এই কাজের জন্য অতটা উপযুক্ত নয়। সেখানে আপনি কি মনে করছেন যে ওই জায়গাটায় যথার্থ লোককে বসানো হয়েছে? যথার্থ লোক কে, এটা কিভাবে নির্ধারিত হবে? যেটা উচিত ছিল সেটি হচ্ছে প্রতিটি সংস্কার কমিশন তৈরি করার আগে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করা, রাজনীতিবিদদের মতামত নেওয়া, বিশেষ করে যিনি চেয়ারম্যান হবেন তার বিষয়ে এক ধরনের ঐকমত্য থাকা দরকার ছিল। আপনি দেখবেন নির্বাচন কমিশন তৈরি করার সময় খুব রাজনীতিবিদদের সাথে কথা বলা হয়, কিন্তু অন্য কোনো কমিশন তৈরি করার সময় এই সরকার কোনো রাজনৈতিক দল কিংবা কারো মতামতের চিন্তা করে না। এরাও সব এক ভোটে নির্বাচিত এবং সে আগের নিয়মেই চলছে। কারো পছন্দের মানুষ বসে পড়েছেন, কারা এদেরকে কি প্রসেসে সিলেক্ট করেছেন এটার কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নাই। কে কোথা থেকে আসবেন এই বিষয়ে কিন্তু আমরা জানতাম না, হঠাৎ আমরা জেনেছি কমিশন গঠিত হচ্ছে। আর স্বাস্থ্যের বিষয়ে তো নানান রকম টালবাহানা করা হয়েছিল। একটা বিষয় ছোট্ট আমি সংশোধন করি। একদল বলে যে সংস্কার শেষ না করে নির্বাচন চায় না, কিন্তু বিএনপি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল কিন্তু তারা বলেছে তারা সংস্কারও চায়, নির্বাচনও চায়, সংস্কারের বিরোধিতা করে নাই। কারণ তাদের যার যার সংস্কারের প্রস্তাব আছে এবং এটা একেবারে একটি অসম্ভব বিষয় যে সকল বিষয়ে সবাই একমত হয়ে যাবে। সকল বিষয়ে সবাই একমত কোথাও হবে না, তাহলে তো রাজনৈতিক দলগুলি আলাদা আলাদা রাজনীতি করতো না। রাজনৈতিক দলের তো এই সংস্কার বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকবে, ফলে কিছু মৌলিক সংস্কারের ক্ষেত্রে একমত হতে হবে, যেমন গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচন পদ্ধতিকে কখনো ডিস্টার্ব না করার যে অঙ্গীকার, একটি গ্রহণযোগ্য বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থাকে দলীয়করণ মুক্ত করা, একটি অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটপাট চুরি চাঁদাবাজি বন্ধ করা, একটি আইনশৃঙ্খলা ব্যবস্থা যে আইনশৃঙ্খলা ব্যবস্থায় যারা আইনশৃঙ্খলা রক্ষা করবেন তাদেরকে দলীয়করণ এবং আত্মীয়করণ থেকে মুক্ত করা, এবং সব ধরনের অপরাধের বিচারের ব্যাপারে একমত হওয়া। এইটা কিন্তু খুব কঠিন সংস্কার না, কিন্তু আপনি লক্ষ্য করবেন এমন সব সংস্কার নিয়ে আসা হয়েছে যেখানে রাজনৈতিক দলগুলির মৌলিক আদর্শের বিপরীত কথাবার্তা আছে। যেমন বিএনপির যে মূলনীতি, সেই মূলনীতির মধ্যে তো বহুত্ববাদ, প্লুরালিজম কিংবা বিএনপির যে ন্যাশনালিজম, সেইখানে তো যে সংস্কার কমিশনের যে ন্যাশনালিজম প্রস্তাব করা হয়েছে তো মিলবে না। এখন আপনারা আশা করছেন যে বিএনপি তার এই মূলনীতি বদলে ফেলবে, সংস্কার কমিশন বলেছে সেই জন্য? কিংবা আওয়ামী লীগের কথা চিন্তা করেন, নিষিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার আছে, ধরে নিলাম কোটি কোটি নাই, লাখ লাখ ভোটার আছে, এরা কি এই সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলির সাথে একমত হবে? মুক্তিযোদ্ধা, সহযোগী মুক্তিযোদ্ধা, এই যে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, এইখানে কি মুক্তিযোদ্ধারা একমত হয়েছেন? তাহলে এই ধরনের সংস্কারের কথা সামনে নিয়ে এসে তর্ক লাগিয়ে দিয়ে তারপরে যদি বলা হয় যে নির্বাচন করা হবে না বা নির্বাচন এটার পরে হবে, তারপরে দেখেন একটা প্রস্তাব এসেছিল বড় সংস্কার, মেজর সংস্কার, ছোট সংস্কার। বড় সংস্কার কোনগুলি সেটা কি তারা বলেছেন? কোনটা বড় সংস্কার, কোনটা ছোট সংস্কার? আমরা শুনেছি ছোট সংস্কার যদি হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন, সেটাও যেমন স্পষ্ট না। আবার অল্প সংস্কার, বেশি বড় সংস্কার, সংস্কারের বড় ভাই ছোট ভাই কে আসলে, কিংবা বড় আপা ছোট আপা? তো এই ধরনের ভেগ কথাবার্তা, আমি আকবর আলী খানের একটা বিষয় স্মরণ করতে চাই। আকবর আলী খান আমার অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলেছিলেন যে এক ধরনের বক্তব্য আছে ভেগোলজিক্যাল বক্তব্য। ভেগোলজিক্যাল বক্তব্যের বিষয়টি হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে বক্তব্য দিবেন কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, সংস্কার নিয়ে যে কথাবার্তাগুলি হচ্ছে সেই সংস্কারের সঙ্গে নির্বাচনের যে সম্পর্ক এবং নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের যে একটি সম্পর্ক রয়েছে, গণতন্ত্রের সঙ্গে বহুত্ববাদ এবং একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের যে একটা বিরোধ রয়েছে। আবার বহুদলীয় গণতন্ত্রে আমাদের যে পাহাড়ি জাতিগোষ্ঠী আছে তাদের সঙ্গে সমতলে যারা বসবাস করেন, আপনি আসলে কিছু বুঝতে পারছেন? তো সংস্কার নিয়ে যত কথাবার্তা হচ্ছে সব কিন্তু এরকম ভেগোলজিক্যাল বক্তব্য। একটা শুধু আমি উদাহরণ দিই, পরপর 2 মেয়াদে নির্বাচন করতে পারবেন একজন, কিন্তু তারপরে গ্যাপ দিয়ে আবার পারবেন। আর আরেক দল বলছে 2 মেয়াদের বেশি কেউ থাকতেই পারবেন না। পরপর 2 মেয়াদ মানে বাংলাদেশের হিসাবে 10 বছর, এবং 10 বছর থাকার পরে যদি একজন আরও 5 বছর না থাকেন তাহলে 15 বছর। আপনি চিন্তা করে দেখেন যে 15 বছর পরে আবার একজন ফিরে এসে নির্বাচন করবেন কি করবেন না, এটা নিয়ে আমরা এখন তর্ক করছি। তার চাইতে পরপর 2 মেয়াদে নির্বাচন অথবা এই জায়গাটিকে একটি সরল জায়গাতে এসে আমরা কিন্তু রাজনৈতিক দলকে চাপ দিতে পারি যে আপনাদেরকে
নতুন প্রধানমন্ত্রী দিতে হবে, পুরনো প্রধানমন্ত্রী আমরা চাই না। এটা কিন্তু জনগণ ইজিলি বলতে পারে। এইটার আইন না করা পর্যন্ত আপনি থামবেন না। কিন্তু একটা মজার ব্যাপার, আপনি চিন্তা করেন যারা এই কথাগুলি বলছে তারা অনির্দিষ্ট মেয়াদে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের যিনি প্রধান তাকে থাকতে দিতে রাজি আছে। তারা বারবারই বলে উনি যতদিন খুশি থাকুক, উনি থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। আমি নিজেও এটা মনে করি, আমি নিজেও মনে করি উনি যতদিন খুশি থাকুক। এখন উনি যতদিন খুশি থাকুক এই বেলায় তারা রাজি আছে, কিন্তু 10 বছর পরে একজন 5 বছর গ্যাপ দিয়ে আবার ফিরে আসবে সেটাতে রাজি নাই। এইটা কেন করা হচ্ছে? তারা বলছে বংশের শাসনকে তারা বন্ধ করবে। বংশের শাসন ধরেন বন্ধ করলেন, ভবিষ্যতে নতুন বংশ তৈরি হবে না, আপনি কি করে বলেন? যেমন একজন বলেছে তার বংশের যা টাকা আছে সেই টাকা দিয়ে সে ইজিলি নির্বাচন করতে পারে। এভাবে আসলে অনেক প্রশ্নই উঠছে, আমি সেই প্রশ্নগুলো নিয়ে বিরতি শেষে আবারও ফিরে আসব। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ারড বাই স্বপ্নধারা, বাকি আলোচনা নিয়ে ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ারড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি আবারও সংস্কার এবং নির্বাচন মুখোমুখি কিনা সেই প্রশ্নটি নিয়ে। আবারও এই জন্যই বলতে হচ্ছে কারণ এই প্রশ্ন বা এই আলোচনা চলছি এবং হয়তো আরও অনেক দিন চলবে। আমি মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটা রেখেছিলাম যে ঐক্যমত্য কমিশনের প্রধান যাদের নির্বাচন করা হয়েছে বা যারা ঐক্যমত্য কমিশনের সদস্য কিংবা অন্যান্য সংস্কার কমিশনের সদস্য, সেটা যথার্থ হয়েছে কিনা আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। সংস্কারের যে সুপারিশগুলো এসেছে বা যে যে বিষয়ে সংস্কার করা হচ্ছে সেটা কি বিদ্যমান যে ব্যবস্থায় আছে সে যথার্থ জায়গায় সংস্কার করা হচ্ছে, নাকি বিদ্যমান সিস্টেমেও অনেকগুলো রয়েছে যেটা অনেক বেশি যথার্থই রয়েছে, শুধুই সেটা না ভেবে অন্যদিকে বেশি ভাবা হচ্ছে? তুষার ভাই যথার্থ বলেছেন। প্রথমত হচ্ছে আমার নিয়তটা পরিষ্কার আছে কিনা। আমার যদি নিয়তে গোলমাল থাকে, আমি বহুত্ববাদ, বহুমত, বহুপথ এগুলোর মধ্যে রকম ফের খুঁজব। আর সময় যত গড়াবে তত এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই থাকবে। এক একটা বড় চাক্কা প্রশ্ন, মারাত্মক প্রশ্ন মনে হবে। তো এতে করে বিএনপির মতো বড় দল অথবা আমাদের যারা রাজনীতি করি না, সামান্য টুকটাক হলেও বুদ্ধি আছে। আমরা একদম গ্রামে একটা কথা আছে আমাদের এলাকায় কুমিল্লায় বলা হয়, কাউকে যদি ব্যস্ত রাখতে হয় মূল কাজ বাদ দিয়ে, তো তারা হাসাবেন কিছুক্ষণ, কাশি দেয়াবেন কিছুক্ষণ, অর্থাৎ হাসবেন আর কাশবেন, এই ফাঁকে অন্যরা অন্যদের কাজটা সরিয়ে নেবে, অর্থাৎ সময়টা লেন্দি করবে। তো এই সরকারের আপনি যেটা বলছেন ঐক্যমত্য কমিশন বা বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছে যথার্থ হয়েছে কিনা, ওই প্রশ্নবোধ খুব একটা না যাওয়াও ভালো। যথার্থ হয়েছে মনে করে আমরা থামি অন্তত, কারণ কেউ তো বলছে না যে এই কমিশন যে কয়েকটা হয়েছে এগুলো বদলাও না। আপনার কাছে আমি কমিশনের প্রশ্নটা করিনি, মানে সুপারিশগুলো। তো সুপারিশ প্রস্তাবনা এক অর্থ, আর হুকুমনামা কিন্তু আরেক প্রশ্ন। করতে হবে, করা যাবে না, এই ধরনের শব্দের মধ্যেই কিন্তু এক ধরনের ফ্যাসিজম আছে। তো এগুলো যদি প্রস্তাব আকারে থাকে, সুপারিশ আকারে থাকে, তাগিদ আকারে থাকে, আমরা এই শব্দগুলো বেশি ব্যবহার করি, তাহলে বাস্তবায়ন করবেটাকে মূলত ইফেক্টিভ বাস্তবায়ন, যেটা কার্যকর বাস্তবায়ন, সেটা রাজনৈতিক সরকার করবে, যে সরকারটি নির্বাচিত হয়ে আসবে। আপনি ধরুন এখন যে বারবার সংস্কারের কথা বলা হচ্ছে, এটা করতে হবে সেটা করতে হবে, বিএনপির 31 দফার মধ্যে এগুলোর প্রায় সবই আছে, কিন্তু হয়তো বা একটু শব্দ বা ভাষায় তফাৎ আছে। তো বিএনপি যদি এই জায়গায় বলেই বসে যে আমাদের তো 31 দফায় সবে আছে, আপনাদের এগুলো আমরা এখন আর শুনতে চাই না, আপনার করার কিছু থাকবে, বলার কিছু থাকবে, তারা তা কিন্তু বলছে না। আবার বিএনপি যে নির্বাচন চাচ্ছে, একবারও কি বলছে যে আগে যেভাবে নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে হয়ে গেছে ওইরকম একটা করে দেন, আমরা ক্ষমতায় চলে আসি, অথবা আগে 153 জন পাশ করিয়েছিলেন বিনা ভোটে, এবার 200-250 করে দেন, আমরা সরকারে বসে যাই। এইভাবে তো চাচ্ছে না তারা। একটা সুন্দর সুষ্ঠু সুস্থ নির্বাচন চাচ্ছে, অর্থবহ নির্বাচন চাচ্ছে। কারণ মানুষের নির্বাচন নিয়ে কিন্তু একটা বেদনা আছে। একটা সময় বা এখনও শুধু নির্বাচন বললে মানুষ খুশি হয় না, এর আগে দিয়ে শব্দ দেওয়া লাগে কয়েকটা, সুষ্ঠু, সুস্থ, অবাধ, আন্তর্জাতিক মানসম্পন্ন, কত শব্দ লাগে। এটা কিন্তু আমাদের কুমিল্লার রসমালাইয়ের কাণ্ড। ভেজাল রসমালাইতে গোটা শহর ভরা, আমাদের প্রত্যেকটা আগে দিয়ে লেখে পিওর, কেউ লেখে খাঁটি, কেউ লেখে আদি, কেউ লেখে অরিজিনাল। কি ঝামেলা নাকি যারা এইটা পরিচালনা করবেন তাদের সদিচ্ছায় গোলমাল ওখানে যারা পরিচালনা করেন।
আমরা নানান কথা বলছি, সংস্কারের কথা বাদ দেন বা কমিশনের কথা বাদ দেন, আমাদের কাজী সাহেব আর হুদা সাহেব তিনজন তো এখনো আছেন, আমাদের জানা মতে দেশে আছেন। তারা যে নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করেছেন, আমরা গণহত্যার বিচার চাই, অবশ্যই বিচার হওয়া উচিত। তারা যে নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করেছেন, আজ পর্যন্ত কোনো দিক থেকে কিন্তু একটা কথা আসে না যে ওনাদেরকে একটু ডাকেন, যে নির্বাচনী ব্যবস্থাটাকে এইভাবে কিভাবে করলেন তারা। আরও প্রশ্ন, শুধু 2018টা নিয়ে বোধহয় একটু টান পড়েছে, ডিসি সাহেব আর এসপি সাহেবদের ডাকা হয়েছে। এর আগেও তো ছিল, 14তে ছিল, এই 24-এ ছিল আরেকটা নির্বাচন। ওই ডিসি সাহেব এসপি সাহেবরা কিন্তু ঠিকঠাক মতোই আছেন। আর নির্বাচনে ম্যাটার করে কে? বড় দাগে ম্যাটার করে ডিসি সাহেব এসপি সাহেব, পরবর্তীতে কিন্তু ওসি সাহেব আর ইউএনও সাহেব, তারা কিন্তু সবাই ঠিকঠাক মতো আছেন। আপনি খেয়াল করে দেখুন, গোলমালরা বাড়ছে, রাজনীতিবিদরা একজন আরেকজনকে এরই মধ্যে ঘায়েল করার জন্য যে যাকে পারছে ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু এর মধ্যে কিন্তু এক রোগ আছে, আওয়ামী রোগ যেটাকে আমি বলি। একটা সময় পর্যন্ত আমার তুষার ভাইকে পছন্দ হয় না, ওনার সাথে জামাতের কানেকশন আছে। প্রমাণ এই যে দাঁড়িয়ে আছে তো কোছা কোছা প্রমাণ। আমি জামাত, আমি দীর্ঘদিন জামাত শিবির ছিলাম। কি জন্য? যেহেতু আমি মধ্যবিত্ত সমাজ থেকে আসছি, আমার কথার মধ্যে একটু একটু আসসালামু আলাইকুম দেই, আর আল্লাহ রহমতে একটু বলি, মাঝে মধ্যে একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলি, চলে আসে মুখ দিয়ে। অতএব প্রমাণিত আমি যেটা জামাত অথবা শিবির। ঠিক গত কয়েক মাস দেখেন ওই রোগ কিন্তু আবার নতুন করে দেখা দিয়েছে। রোগ আগেরটাই, রোগী ভিন্ন। শুরু হয়ে গেছে কিন্তু ফ্যাসিস্ট বানানো। এটার মধ্যে কিন্তু ওই রোগে কিন্তু জঙ্গি বানানো, ফ্যাসিস্ট বানানো। সময় যত গড়াবে এটা নিয়ে কিন্তু গোলমাল বাঁধবে। আমরা ওই নমুনা দেখছি কিন্তু কে কাকে কোনটা ট্যাগ দিচ্ছে। তাহলে এই ফাঁকে কিন্তু ওই যে আমি যার কথা বললাম, ডিসি সাহেব, ইউএনও সাহেব, ওসি সাহেব, ওনারা কিন্তু বসে বসে এক ধরনের মজা দেখছেন। ওনাদের দিকে কারো চোখও যাচ্ছে না, আঙ্গুলিও যাচ্ছে না। এটা কিন্তু সেই সুযোগটা আসলে তাদেরকে কেন দেয়া হচ্ছে আপনার কাছে? আবারও তারা নিয়ে নিচ্ছেন সুযোগটা, যত না দেয়া হচ্ছে তার চেয়ে বেশি করে ওনারা নিচ্ছেন। আব্দুল তুষার, আপনার কাছে একটু জানতে চাই, ঐক্যমত্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে। অনেকে বলছেন যে এই দ্বিতীয় ধাপের সংলাপে কি যতটা প্যাঁচ জট আছে এই সংস্কার আর নির্বাচন নিয়ে, সেটা খুলে যাবে কিনা? নির্বাচন নিয়ে কোনো জট নাই কিন্তু, এবং সংস্কার নিয়ে কোনো এটা জট নাই। মুখোমুখি দাঁড় করানোর যে প্যাঁচ জট, এই মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা কারা করছে? যারা নির্বাচনকে ভয় পাচ্ছে, নির্বাচনে যেতে চাইছে না, তারা নিশ্চিত করতে চাইছে যে নির্বাচনের ফলাফল তাদের দিকে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগে যখন নির্বাচনগুলি হয়েছে, তখন নির্বাচনের আগে সন্ত্রাসের বক্তব্য তুলে ধরা হয়েছে, প্লেট চুরি, বাসন চুরির অপরাধে লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে লোক ঢাকায় নাই তাকে বলা হয়েছে প্রধান বিচারপতির বাসায় ঢুকে সে আগুন লাগিয়েছে। হয়েছে না ভাই? হ্যাঁ। কেন হয়েছে? কারণ নির্বাচনের আগে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে জেতার সম্ভাবনা আছে এমন কোনো প্রতিদ্বন্দ্বী আপনার সামনে নাই থাকে। এটা কি অনেকটা মাঠ পরিষ্কার? এটা অনেকটা মাঠ পরিষ্কার করা, যারা করে ওনাদের কাছে, এবং যারা করে তাদের জন্য তারা ভাবেন এটা। আপনি দেখবেন যে আমরা এমন নির্বাচন দেখেছি যেখানে বিরোধী দল বিজয়ী হওয়ার পরে সরকারি দলের লোকজন গিয়ে তালি বাজিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে, আর যিনি জিতেছেন তিনি বলছেন হ্যাঁ আমি তো সরকারি দলের আদর্শকে বুকে নিয়েই বিরোধী দল হয়েছি। দেখেছি না আমরা এই নির্বাচন, তামাশার নির্বাচন, হ্যাঁ এটা তো আমরা দেখেছি। এবং যে কারণেই কিন্তু সরকারের পতন হয়েছে, মানুষ তাদেরকে বিদায় করতে বাধ্য হয়েছে, কারণ ভোট দিয়ে বিদায় করার কোনো উপায় রাখে নাই। এখন কি ঘটছে? এখন এই নির্বাচনকে পিছিয়ে দিয়ে কিছু মানুষ ভাবছেন যে তারা দলকে সংগঠিত করবেন, তারা নিজেদেরকে সংগঠিত করবেন, তারা প্রতিপক্ষকে নানান রকম ট্যাগিং দিয়ে সরিয়ে দিবেন, তাদের সঙ্গে যাদের মতের মিল হয় না তাদেরকে একটু আগে মুস্তফা ভাই যেটা বললেন তাদের পছন্দ অনুযায়ী ট্যাগিং করে দিবেন, যেটা সম্পূর্ণভাবে ফ্যাসিস্টদের রাজনীতির অনুকরণ। আমার যদি স্বাধীন মতামত থাকে, আমি আমার স্বাধীন মতামত যে কোনো দিকে এটা যাবে, যেদিকে আমি ঠিক মনে করবো সেই দিকে যাবে। আমি যদি বুঝি যে আওয়ামী লীগের কিছু কথা ঠিক, আবার কিছু কথা বিএনপির ঠিক, কিছু কথা জামাতের ঠিক, কিছু কথা এনসিপির ঠিক, আমি শুধু ঠিক কথাগুলিকে যদি বেছে নেই, তাহলে আপনি দেখবেন যে এক পক্ষ আরেক পক্ষকে বলতে থাকবে উনি আসলে আপনার দলে, আর এই পক্ষে বলবে উনি আসলে আপনার দলে। আসল কথা হচ্ছে কেউ তার সঠিক কথাটা শুনতে চায় না, সবাই দলীয় বয়ান শুনতে চায়। এমনকি যারা সংস্কার করবেন তারাও একটা দল তৈরি করেছেন, তারা শুধু সংস্কারের পক্ষে বয়ান শুনতে চান। তারা যে সংস্কারের বটিকা দিবেন সেটাতে ইয়াস বলতে হবে। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে সকল প্রস্তাবে সকলে হ্যাঁ বলবে না, এবং কিছু বিষয়ে ঐকমত্য ছাড়াই নির্বাচনে যাবে। বিকজ দেয়ার ইজ নো পয়েন্ট ইন ইলেকশন ইফ উই আর অল অ্যালাইক। এই নীতিগত বিরোধিতা থাকে বলেই নির্বাচন হয়। একদল মনে করে আমি কর বাড়িয়ে উন্নয়ন করব, আরেক দল মনে করে আমি ভর্তুকি বাড়িয়ে উন্নয়ন করব, আরেক দল মনে করে আমি বিদেশি সাহায্য দিয়ে উন্নয়ন করব। উন্নয়নের প্রশ্নে সবাই এক, কিন্তু
পথটা তারা ভিন্ন ভিন্ন বেছে নিচ্ছে। কেউ মনে করে ঋণ দিলে, কেউ মনে করে ঋণ দিলে লোকের দারিদ্র দূর হয়, আর কেউ মনে করে ঋণ মুক্ত হলে মানুষের দারিদ্র দূর হয়। ফলে আমাদের ধর্ম সারাক্ষণ বলে আপনি ঋণ মুক্ত হবেন, আপনি ঋণ রাখবেন না, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা বলে আপনি ঋণ নিবেন, ঋণ ছাড়া আপনার গ্রোথ হবে না। এই যে দ্বিমত আছে, এই দ্বিমতে কিন্তু নির্বাচনের জায়গাটা। মানুষ কোনটা পছন্দ করছে মানুষ ভোট দিয়ে বলবে। এখন যদি কেউ চিন্তা করেন সকল বিষয়ে সকলে একমত হয়েছেন, অতএব এখন নির্বাচন হবে, তাহলে নির্বাচনের দরকার কি? আপনারা যেটা চান আমিও সেটা চাই, উনিও সেটা চায়, সবাই সেটা চায়, তাহলে আপনি থাকেন, আপনি থাকেন, আপনি থাকেন। ওই যে একটা কৌতুক আছে হিন্দিতে, আপ बैठिए আপ बैठिए আপ बैठिए, এর মধ্যে চেয়ারটা চুরি হয়ে যায়। তো আপ बैठिए রাজনীতি করতে কেউ এখানে আসে নাই, এখানে এসেছে আমি ভোট নিয়েছি, আমি এখানে বসবো, এখানে বসার আমার অধিকার আছে, এবং সেই অধিকার নিয়ে যিনি বসবেন তিনি তার মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। জনগণ যদি তার সাথে না থাকে 5 বছর পরে ভোট দিয়ে তাকে বিদায় করে দেবে। সেই জায়গাটাই তো আসলে জনগণের রায় দেবার সুযোগটা থাকে। আমি বিরতিতে যাব, কিন্তু তার আগে মোস্তফা কামাল আপনাকে আমি প্রশ্নটা করেই ফেলি এবং অল্প শুনে আবার নয় বিরতি থেকে ফিরে এসে শুনবো। আপনি প্রশাসনের কথা বলেছেন যে তারা আসলে সেই সুযোগটা দেয়া হয়, তারা নেয়। আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা সরকার গঠন করেছে, তারা শাসনামলে থেকেছে, এবং আমরা শুনেছি যে অপোজিশন সবসময় দোষ দেয় যে হ্যাঁ সে তো তার এত এত লোক প্রশাসনে ঢুকিয়ে রেখেছে, আবার সে চলে গেলে অন্য আসলে একই কথা আমরা শুনি। তাহলে সবাই যদি তার লোক প্রশাসনে ঢুকিয়ে রেখে থাকে এবং সেটা যদি নির্দিষ্ট একটা দলের লোক হয় প্রশাসনে, তাহলে সেই প্রশাসন যখন ওই আমল চেঞ্জ হয়, কই তাদেরকে তো আমাদের কোনো চেঞ্জ আমরা দেখি না, তারা তো একটা ধরনেরই থাকেন। তাহলে তারা আসলে কাদের লোক? তারা প্রথমত তারা তাদের লোক, নিজেদের লোক, তারা নিজেদের স্বার্থটা খুব ভালো করে বোঝেন, সেটা বারবার প্রমাণিত। আপনি খেয়াল করে দেখুন, অল্প হোক আর বেশি হোক, রাজনীতিবিদদের কিন্তু মাঝে মধ্যে একটু একটু শাস্তি হয় বা হয়েছে। এবারও তো হয়েছে, এই বিপ্লবেও হয়েছে, এর আগেও হয়েছে। সাবেক রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, জেলে যেতে হয়েছে, অথবা সাবেক একটা পর্যায়ে সাবেক পুলিশ প্রধানকেও জেলে যেতে হয়েছে, সেটা আমরা দেখেছি। এবার গত কিছুদিন আপনি নমুনা দেখেন, ওই শ্রেণীটা অর্থাৎ আমলা শ্রেণীটা অত্যন্ত সংগঠিত, কোনো না কোনোভাবে তারা সংগঠিত। আবার সংস্কারের সুযোগে তারাও কিন্তু এই শব্দের অপব্যবহার করছেন। কক্সবাজারের জন সুন্দর করে বদলি হয়ে দিনাজপুর চলে যাচ্ছেন, ওটাকে তারা ফেলে দিচ্ছেন সংস্কারের খাতায়। এটার নাম তো বদলি অথবা অদল বদল, যদি সাদামাটা বাংলায় বলেন, এটা সংস্কার না। এই ধরনের কিছু সংস্কার হচ্ছে। তো এগুলো হতে গিয়ে যত সময় গড়াচ্ছে তত দেখেন কোনটার সাথে কোনটা কার স্লিপে হয়েছে, আপনি না বলেন, আমি না বলি, তুষার ভাই মিটি হাসুক না বলুক, এগুলো কিন্তু গণমাধ্যমে একটু একটু আসছে। আবার সোশ্যাল মিডিয়া যেটা আমরা বলি, সেটাও কিন্তু কোনো না কোনোভাবে কোনোটার প্রজ্ঞাপন সহ আসছে, কার সুপারিশ আছে পাশে বা ছিল সেটা সহ আসছে। এটা কিন্তু আমাদের প্রজ্ঞাপনের জায়গাটা আপনাকে নিঃসন্দেহে শুনবো, বিরতিটা শেষ করে আপনার কাছেই ফিরবো। সম্মানিত দর্শক, আপনারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আমরা বাকি আলোচনা নিয়ে ফিরবো, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। কথা হচ্ছে নির্বাচন ও সংস্কার মুখোমুখি কেন। ফিরবো মোস্তফা কামাল আপনার কাছে। বলছিলাম যে ওই ক্ষেত্রে তারা এই সুযোগটা নিচ্ছেন। এখন একটু পেছনে যেতে হবে। আপনি জনতার মঞ্চের কথা বোধহয় খেয়াল আছে তুষার ভাই, ওখানে দুজন মহিউদ্দিন ছিলেন। একজনকে বলা হতো কর্মচারীদের মহিউদ্দিন, আরেকজনকে বলা হতো কর্মকর্তাদের মহিউদ্দিন। তো পরবর্তীতে কর্মকর্তাদের মহিউদ্দিন কিন্তু মন্ত্রী পর্যন্ত হয়েছেন। তখন ওনার পরিপূর্ণ নাম হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর, আর রাজনৈতিকভাবে তিনি পরিচিত হয়েছিলেন মখা আলমগীর নামে। পরবর্তীতে কিন্তু বিএনপিও একবার ক্ষমতায় এসেছে, বিচার কিন্তু করেনি। তো সেটার জের কিন্তু এখনও চলছে। কয়েকদিন আগে আপনি দেখেছেন সচিবালয়ের কাণ্ড কারখানা, এতে করে সংশয় কিন্তু জাগে, কি তাদেরকে কেউ বাঁধিয়ে দিচ্ছে, নাকি তারাও চাচ্ছেন এরকম কিছু একটা থাকলে ভালো হয়। বিগত সময়টাতে আমরা দেখেছি যখনই নির্বাচনের কথা বলা হতো, ঠিক নির্বাচনের আন্দোলনটা একটু চাঙ্গা হলে বিএনপি অফিসে একটা বোমা পাওয়া যেত কতগুলো, অথবা নির্বাচনটা একটু চাঙ্গা হয়ে গেলেই কোথাও না কোথাও কতগুলো জঙ্গি ধরা পড়তো। একটা পর্যায়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বলে ফেলেছিলেন যে আমি এত কিছু বুঝি না, আমি চাই পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার, আমার চাই ক্ষমতা। তিনি একদম সাদামাটা বলে ফেলেছেন। সেটা সচিবালয়ে এখন যে আন্দোলন, সেটাও কি সেরকম কোনো গন্ধ?
এখানে তাদেরও ক্ষমতার বিষয় আছে। এখন তো নেগেটিভ আছে একটা বাজারে, তখন কিন্তু বলা হতো যে নির্বাচনের কথা আসলে দলের নেতারা বলতেন, ক্ষমতাসীন দলের নেতারা, যে নির্বাচনের চেয়ে আসলে উন্নয়নটা জরুরি। আর উন্নয়ন এত ভলিউম হয়েছে আমাদের উন্নয়নের, এটা শেখ হাসিনা ছাড়া এটা আর সম্ভব না। আর নির্বাচন দিলে তো বিএনপি জামাত ক্ষমতায় আসবে, অতএব নির্বাচন আমি ডামি, অথবা দিনেরটা রাতে, রাতেরটা দিনে, এভাবে হয়ে যাক বা বিনা ভোটে হয়ে যাক। গত কদিন বিএনপি যে জায়গায় উদ্বিগ্ন, বা আমরাও যারা যারা একটু একটু রাজনীতির খবর রাখি, ওই নেগেটিভ কিন্তু আবার যে যা হবার হয়েছে, ডক্টর ইউনূস 5 বছর থাকুক না, সমস্যা কি? খুব মিষ্টি করে কথাগুলো আসে, আমি যত শর্টকাট বলছি এইভাবে আসে না। আমার উপদেষ্টাদের একজন বলে ফেলছেন, মুখ ফসকে বলেন আর উদ্দেশ্য নিয়ে বলুন, যে জনগণ তো বলছে আমাদেরকে, আমি গাড়ির পাশে দিয়েও শুনলাম যে 5 বছরে থাকুক। আরেকজন উপদেষ্টাও কিন্তু বলে ফেললেন যে আমাদেরকে একদম অনির্বাচিত বলা ঠিক হবে না, 5 আগস্টে যেটা হয়েছে এটা কিন্তু আসলে এক ধরনের নির্বাচনে ছিল। তো এই কথাগুলো তো আতঙ্ক তৈরি করে, বড় রকমের আতঙ্ক তৈরি করে। এর মাঝে আবার যখন প্রধান উপদেষ্টা, এটা দোষ বা গুণের বিষয় নয়, সম্ভবত বৈশিষ্ট্যের বিষয়, তিনি জাপানে গিয়ে বলতে হয়েছে বিএনপির কথা, যে একটি মাত্র দল আছে শুধু তারাই, বাকিরা চায় না। এবং পরে জানা গেল যে 3টে দল ছাড়া সবাই চায়। আপনাকে এই জায়গাটাই আমি আবারও আসবো, একটু মাঝখানে আব্দুল নূর তুষারকে অনেকক্ষণ অপেক্ষমান রেখেছি, তাকে শুনে নিই। আপনিও কি মনে করেন কি না এই যে সচিবালয় আন্দোলন বা অন্যান্য জায়গায় আরও যে ঘটনাগুলো ঘটছে, বা রাস্তায় দাবি দেওয়া নিয়ে নেমে পড়া, সেটার পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? আমি একদমই মনে করি না সচিবালয়ের আন্দোলনের পেছনে কোনো উস্কানি আছে। সচিবালয়কে নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, গাজী সালাউদ্দিন তানভীর নামে একজন ব্যক্তি ডিসিএসপিদের নিয়োগ বাণিজ্য করেছেন বলে একটা অভিযোগ হয়েছে, এবং এই বিষয়ে কিন্তু তাকে তার যে দল তারা শোকজ করেছে, তাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সত্য মিথ্যা যাই হয়ে থাকুক, এক ধরনের প্রভাব যে হয়েছে এটা তো সবাই বুঝতে পেরেছে। তাহলে আপনি কি করলেন? আপনি বিপ্লব পরবর্তী সময়ে এসে তদবির এবং কোটা এইসবের বিরুদ্ধে কথা বলে আপনি নিজে তদবির করতে শুরু করলেন এবং সচিবালয়ে তদবির করতে শুরু করলেন। কোথায়? পদ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, ডিসি নিয়োগ বাণিজ্য, সেগুলো আমরা পেলাম। এই ঘটনা যখন ঘটে তখন কি হয়? আমলাদের মধ্যে অনাস্থা তৈরি হয়, কেননা যারা সংস্কারের কথা বলছেন তাদের শাসনামলে এই তদবির বাণিজ্য হচ্ছে। তখন কি হয়েছে? তখন এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। দ্বিতীয় কি কাজ হয়েছে? একটা আদেশ জারি করা হয়েছে, যে আদেশে চাকরিচ্যুত করা সহ বিভিন্ন নিয়মকানুন নিয়ে আপত্তিকর একটি অবস্থায় সচিবালয়ের কর্মচারীরা চলে গিয়েছেন। তারা মনে করেছেন যে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আপনি যদি আইনটা ভালো করে পড়েন তাহলে দেখবেন এটা আসলে ঠিক আমলাতান্ত্রিকভাবে কাউকে বরখাস্ত করার প্রক্রিয়া এটা হতে পারে না, বা কোনো ব্যুরোক্র্যাটিক সিস্টেমের মধ্যে এইরকম ড্রাস্টিক্যালি ইউ আর ফায়ার্ড টাইপের। আমরা দেখতাম ডোনাল্ড ট্রাম্প এসে অ্যাপ্রেন্টিসের মধ্যে বলে ইউ আর ফায়ার্ড, বললে পরে চাকরি চলে যায়। যেভাবে ওইখানে লেখা হয়েছিল বা যেভাবে আইনটা ফর্মুলেট করা হয়েছিল, নির্দেশনাটা, সেটার ক্ষেত্রে আপত্তি জানানোর যথেষ্ট যৌক্তিক কারণ আছে। ফলে সচিবালয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, এর পাশাপাশি আরেকটি বিষয় হয়েছে, কোনো জনপ্রতিনিধিত্বকারী সরকার যদি হতো, ধরেন নির্বাচনে পাশ করা সংসদীয় সরকার, তারা যদি এই ধরনের নিয়মকানুন নিয়ে আসতো, একটা পেছনে যে তাদের জনগণের ভোট আছে সেটা থাকতো। কিন্তু এই সরকার যখন এগুলিকে প্রযুক্ত করতে যাচ্ছে, এগুলো সংস্কারের চাইতে বরং এক ধরনের নির্দেশে পরিণত হচ্ছে। কেন হচ্ছে এটা আমি বলি। তারা বলছেন ছাত্র জনতার সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু যে ছাত্রদেরকে তারা দেখিয়ে দিচ্ছেন সেই ছাত্ররা সচিবালয়ে গিয়ে তদবির করে। আমি একজনকে দেখেছি, সে ফেসবুকে বলছে সে সচিবালয়ে তেমন একটা যায় না, কিন্তু তার সিসি ক্যামেরা ফুটেজ বের হয় সে সচিবালয়ে হাঁটাহাঁটি করছে। তো এই যে সচিবালয়ে যে তদবিরের জন্য এই ছাত্ররা যায়, যাওয়ার পরে কি হয়, ওদের ওই আচরণটা যখন সচিবালয়ের ভিতরের লোকেরা দেখে, তখন তারা বোঝে যে এদের সঙ্গে আগের লোকদের খুব একটা তফাৎ নাই। আগেও তদবির হতো টেলিফোনে, এখন তদবির হয় সশরীরে। আগে তদবির করতেন বয়স্ক বারিক্কি একদল লোক, যারা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক সেজে তদবির করতেন, হুকুম জারি করতেন, এরাও গিয়ে তদবির করে। তাহলে যে ছাত্রদের সমর্থন আমাদের পেছনে আছে বলে তারা নির্দেশ প্রযুক্ত করছেন, সেই ছাত্রদের একাংশ গিয়ে সচিবালয়ে তদবির করে। তো অটোমেটিক্যালি ওই তদবিরকারী ছাত্রদেরকে তো সচিবালয়ের লোকজন মনে করছে যে এরা তো, এদের কথা শোনার কিছু নাই, কারণ এরা তো আমাদের কাছে এসে তদবির করে। তাহলে আপনি এটার মধ্যে আসলে ওরকম কিছু খুঁজে পাচ্ছেন না। তদবির বন্ধ করেন। আমি এটাও দেখেছি যে একদল লোক বলেছে যে সিসি ক্যামেরার মধ্যেই তো আছে, আমরা কতবার যাই না। আসলেই তো সিসি ক্যামেরা দেখেন না, গত এই 9 মাসে কারা কারা সচিবালয়ে ঢুকেছে এবং তাদেরকে ডাক দিয়ে একটু খালি জিজ্ঞেস করেন যে তুমি কেন গিয়েছিলে। আমি শুধু স্বাস্থ্য বিভাগে এই কথাটা বলেছিলাম, যে ডিজি অফিসে প্রতিদিন সকালে কিছু ডাক্তার এবং স্বাস্থ্য বিভাগের লোকজন ঢোকে, তাদের কি চাকরিটা ওইখানে?
এবং তারা যে ওইখানে প্রত্যেকদিন ঢোকে বের হয়, ওইখানে কি তাদের ডিউটি? তারা ঢোকে কেন, বের হয় কেন, খালি এটা জিজ্ঞেস করেন। তো একটা পক্ষ যখন তদবির করবে, একটা পক্ষ যখন তদবিরের জন্য অভিযুক্ত হবে, একটা পক্ষের পিএসরা যখন তাদের স্ত্রীর জন্য স্বজনপ্রীতি করেছেন সেই অভিযোগ উত্থাপিত হবে, তখন অটোমেটিক্যালি তাদের কথা যারা শুনবে তারা কি আসলে তাদেরকে কথা শোনার উপযুক্ত বলে মনে করবে? তারা মনে করবে এরাও আগের মতো, এরাও একই রকম, এরাও বউকে চাকরি দেয় এবং এরাও টাকা পয়সা এদিক ওদিক করে। ফারাবি নামে একজনকে তো স্বাস্থ্য ব্যবস্থা থেকে সরাতে হয়েছে, কি অভিযোগ, কেন সরতে হলো তাকে, সেটা তো কেউ ব্যাখ্যা করে বলে নাই। আপনি চমৎকার ব্যাখ্যা দিলেন। আপনি রেড ক্রিসেন্টে যাবেন, রেড ক্রিসেন্টে গিয়ে আপনি এখন তদন্ত করেন, আপনি দেখেন রেড ক্রিসেন্টে কি হচ্ছে, রেড ক্রিসেন্টের জমিগুলি কিভাবে কে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছে, রেড ক্রিসেন্টে হলি ফ্যামিলিতে যে চাকরি নিয়োগ হচ্ছে সেই চাকরি নিয়োগগুলি কিভাবে হচ্ছে, কারা চাকরিচ্যুত হচ্ছে এবং কারা কিভাবে চাকরি পাচ্ছে। অনেক প্রশ্ন আসলে। মুস্তাফা কামাল, আপনাকে শুনিয়ে হয়তো আজকে শেষ করতে হবে। সেক্ষেত্রে একটি পক্ষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যে তারা তদবির নিয়ে রয়েছে, একটি পক্ষ নাকি সব জায়গায় একেবারে নানান ধরনের সব দখলদারিত্বের মধ্যে রয়েছে, আরেকটি পক্ষের কথা বলা হয় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা এখন লোক ঢুকাচ্ছে। তাহলে এত অভিযোগ যদি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে থাকে, জনগণ কি করবে? ওই ক্ষেত্রে আমরা গণমাধ্যম এই সংবাদগুলো কিভাবে পাই, সোর্সের একটা বিষয় আছে। কে তদবির বেশি করে, কে কম করে, আমরা ওই তথ্যগুলো কিন্তু তাদের মাধ্যমেই পাচ্ছি। তদবির করছে না এটা কিন্তু কেউ বলছে না, বলছে যে আমার চেয়ে ও তো আরও বেশি করে। কেউ ক্যাশে ভালো করে, কেউ বিকাশে ভালো করে, কেউ আবার নগদে ইদানিং ভালো করে। এক ধরনের এটা কিন্তু আফসোসের বিষয়। এরা তো আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের, এমনকি আস্থারও। তাদের সামনে তো মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না ৫ আগস্টের এই বিপ্লবে। তো তাদের যখন এই অবস্থা, এখন তুষার ভাই খবর নিলে হয়তো জানতে পারবেন, সম্ভবত পিজি হাসপাতাল যেটাকে আমরা বলি, বঙ্গবন্ধু হাসপাতাল পরে নাম হয়েছে, ওখানে ৫৬-৫৭টা সিটে আছে শুধু আহতরা। কেমন আহত তারা যে আহত এটা সত্য, কিন্তু তারা সকাল বিকাল বের হয়ে রাতে গিয়ে আবার শীষ মারায়, একটু গান গায়, আবার সকালে বের হয়। একই অবস্থা চক্ষু হাসপাতাল যেটা, ওটা তো প্রায় বন্ধ হয়ে গেছে। ওরা ওখান থেকে দিনে একটু বের হয়, বিকেলে আবার একটু বের হয়, রাতে গিয়ে আবার সিট দখল করে, আবার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে। তাদের জন্য বাজেটে একটা বরাদ্দ রাখা হয়েছে, সম্ভবত অঙ্কটা ৪০৫,২০,০০,০০০ টাকা। তাদের চিকিৎসা হবে, পুনর্বাসন হবে সেটা দিয়ে। তো আপনি এবার ভাবেন, তারা কিন্তু আহত, এটাও সত্য। এই বরাদ্দটা যাদেরকে দেওয়া হবে, শহীদদের পরিবারদের পুনর্বাসনে দেওয়া হবে, কিন্তু আবার প্র্যাকটিক্যালি তারা কি করছে দেখেন। শেষ করব। একদিকে আদরের ধন তারা, আরেকদিকে কিন্তু এরই মধ্যে এসব কাণ্ডকীর্তিতে তারা কিন্তু বদনাম সইছে, বদদোয়াও পাচ্ছে রীতিমতো। মানুষ হাসাহাসি করছে এগুলো নিয়ে, হাসপাতালের কর্মচারীরা হাসাহাসি করে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ওই ক্ষেত্রে একই সাথে তারা, আমরা যতই বলা হচ্ছে যে তাদের মুরব্বী অথবা তাদের পছন্দের সরকার ইউনূস সরকার, কিন্তু তাদের প্রতি ডক্টর ইউনূস সরকারের বা অন্তর্বর্তী সরকারের খুব একটা কার্যকর স্নেহ কিন্তু আমরা দেখি না। স্নেহ থাকলে তাদেরকে বারণ করতো, তাদের মধ্যে ২-৩টা ভাগ হয়ে গেছে, তাদেরকে ইউনাইটেড রাখতে পারতো, সেটাও কিন্তু করছে না। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। এরকম আসলে হাজারো অভিযোগ প্রতিদিন উঠছে এবং সেই জায়গায় জবাব আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল আপনাকে, আব্দুল তুষার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজন এখানেই শেষ করছি, কিন্তু পুরানো অনেক প্রশ্নের ভিড়ে আরও যত নতুন প্রশ্ন আসছে সেগুলো উত্তর খুঁজতে আমরা আবারও ফিরব আপনার মতের আয়োজনে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।